আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় কি বলতো? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 2, সূচক ও ধারা অধ্যায়ের একটা প্রমাণ নিয়ে। তো প্রমাণে আমরা আলোচনা করব ই একটি সংখ্যা এবং ই এর মান হবে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। বাস্তবে ই এর আসল মান কত জানো? বাস্তবে ই এর আসল মান হচ্ছে 2.718। তারপরে আরো কিছু সংখ্যা আছে। তো এইটাকে আমাকে প্রমাণ করতে হবে যে আসলে প্রমাণ হবে যে ই এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট। চলো প্রমাণটা শুরু করা যাক নাকি? চলো শুরু করি। আসো। তো গত ক্লাসে আমরা ই এর সূত্র পড়ছি, তাই না? তো গত ক্লাসে ই এর সূত্র আমরা কি পড়ছি? আমি সেটা লিখি। তো আমরা জানি আমরা কি জানি? গত ক্লাসে পড়ছি আমরা যে ই ইজ ইকুয়াল 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। তো আমরা গত ক্লাসে পড়ছি ই ইজ ইকুয়াল হচ্ছে এইটা। তো এইখান থেকে আমরা প্রথমে প্রমাণ করব এইটুকু অংশ যে ই এর মান হচ্ছে 2 এর থেকে বড়। কেমনে প্রমাণ করব দেখুন। তো আমরা আবার এটাকে লিখতে পারি ই ইজ ইকুয়াল, তো এটাকে আমরা 1 লিখলাম। দেন আসলে দেখো তো 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তার মানে কি? দেখো তো এইটা সমান আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল সমান আমরা 1 লিখতে পারি। তাহলে এইখানে একটা 1 আছে, প্লাস এইটা ক্যালকুলেশন করেও আমরা কত পাই? 1 পাই। বুঝছো? এটা ক্যালকুলেশন করেও আমরা কত পাই? 1 পাই। দেন আসো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইনটু 1, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে জাস্ট 2। তো এইটুকু ক্যালকুলেশন করে আমরা কত পাবো বলতো? 1 ডিভাইডেড 2। যেহেতু 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2, তার মানে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1 ভাগ 2, তাই কি না? অবশ্যই তাই। দেন বাকিটা আমি আর ক্যালকুলেশন করলাম না। 1 ডিভাইডেড এখানে 3 ফ্যাক্টোরিয়াল রাখলাম, দেন এখানে 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল রাখলাম, দেন ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত। এখন আসো এইটা দ্বারা কি বোঝায় বলো তো? দেখো তো এখানে আমি ই সমান চিহ্ন দিলাম। এখন আসো 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো? 2 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 আর 1 যোগ করলে 2 হয়। দেন 1 ভাগ 2 মানে কি বলতো? 1 ভাগ 2 মানে হচ্ছে 0.5। 1 ভাগ 2 মানে হচ্ছে 0.5। দেখো এইখান থেকে এইটুকু যোগ করেই 2 হয়, আর জাস্ট এর পরের পরটা হিসাব করলে 0.5 হয়। তার মানে মোটে কত হইলো? মোটে হইলো 2.5, তাই কিনা? তো 2.5 কি বলতো? 2 এর চেয়ে বড় কিনা? অবশ্যই 2.5 হচ্ছে 2 এর চেয়ে বড়। তাহলে ভাবো আমরা প্রথম তিনটা পদ হিসাব করেই 2.5 হয়ে গেছে। তাহলে ভাবো এর সাথে আরো এই অসীম পর্যন্ত পদ অ্যাড হবে কি হবে না? অবশ্যই অ্যাড হবে। তার মানে আরো অ্যাড হবে কিছু, আরো অ্যাড হবে কিছু। তাহলে 2.5 থেকে অবশ্যই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে যদি আমরা এগুলো যোগ করি অসীম পর্যন্ত, তাই কিনা? ঠিক তাই। তাহলে আমরা যদি এইটুকু থেকে এইটুকু হিসাব করে 2.5 পাই, আবার এগুলো হিসাব করলে তো আরো কিছু পাবো, তার মানে সংখ্যাটা আরো একটু বাড়বে, তাই কিনা? আরো একটু বাড়বে। তাহলে আমরা কি বলতে পারি না যে ই এর মান হবে অবশ্যই 2 এর থেকে বড়? দেখো তো আমরা কি লিখছি? ই ইজ ইকুয়াল লিখছি এইটা। তাহলে এইখান থেকে এইটুকু হিসাব করেই হয়েছে 2.5। দেন এগুলো তো আছে, এগুলো অ্যাড করলে অবশ্যই সেটা 2 এর থেকে অবশ্যই বড় হবে। হবে কি হবে না বলো তো? অবশ্যই হবে। তাহলে আমরা লিখতে পারি না যে সুতরাং, এখানে আমরা কি করলাম বলো তো? কেটে দিব, এগুলো মুছাই দিব। মুছে দিয়ে আমরা বলতে পারি সুতরাং সুতরাং ই এর মান অবশ্যই অবশ্যই 2 এর চেয়ে বড় হবে, বড় হবে, বড় হবে। অর্থাৎ আমরা লিখতে পারি ই, আর এখানে দেব 2, এখন দেব ই এর মান কি বলতো? 2 এর চেয়ে বড় হবে।
দেন গ্রেটার দেন চিহ্ন দেব। লিখতে পারি এটা? অবশ্যই লিখতে পারি। দেখো আমি আবারও বলতেছি, দেখো ই ইজ ইকুয়াল আমি এটা লিখছি, দেন এইখান থেকে এইটা ক্যালকুলেশন করলে 2 হয়, দেন পরেরটা ক্যালকুলেশন করলে কত হয়? 2.5 হয়। দেন বাকিগুলো ক্যালকুলেশন করলে অবশ্যই আরো বৃদ্ধি পাবে, তাই কি না? তো সেটা কি, যে মানটা পাবো সেটা কি 2 এর চেয়ে বড় হবে না? অবশ্যই বড় হবে। যার কারণে লিখলাম, সুতরাং আমরা এই সূত্র হতে প্রমাণ করতে পারি যে ই এর মান অবশ্যই 2 এর চেয়ে বড় হবে। তার মানে আমার এইটুকু প্রমাণ করা শেষ, এইটুকু প্রমাণ করা শেষ। এখন আসো এইটুকু প্রমাণ করব, অর্থাৎ এখন আমরা প্রমাণ করব যে ই এর মান 3 এর চেয়ে ছোট। এইটুকু দ্বারা প্রমাণ হয় যে ই এর মান 2 এর চেয়ে বড়, কিন্তু 2 এর চেয়ে কত বড় সেটা কোথায় যে ঠেকবে সেটা তো আর আমরা জানি না, তাই না? এই কারণে আমরা এখন পরবর্তী স্টেপে প্রমাণটা করব। তো পরবর্তী স্টেপে প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, কি করতে হবে বলো? প্রথমে আমাকে এখানে লিখতে হবে যে 2 ফ্যাক্টরিয়াল সমান কি? 2 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 2 ইন্টু 1, তাই কিনা? তো 2 ইন্টু 1 সমান আমরা কি লিখতে পারি বলতো? 2 লিখতে পারি। আর 2 এর উপর 1 দিতে পারি কি পারি না? অবশ্যই পারি। 2 এর উপর 1 দেওয়া মানে কি? জাস্ট 2a। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা এখন বিপরীতকরণ করব বা উল্টোকরণ করব। কেমনে উল্টোকরণ করব? যে 2 এর যখন আমরা উল্টোকরণ করব সেটা হবে 1 ভাগ 2। বুঝছো কি? 1 ভাগ 2। তাহলে এর যখন আমরা উল্টোকরণ করব তাহলে আমরা লিখতে পারি না যে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল 1 ডিভাইডেড 2 পাওয়ার 1। এটা লিখতে পারি কি পারি না? অতএব দিয়ে লিখতে পারি কি পারি না? দেখো তো এটা লেখার জায়েজ আছে কিনা। 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল মানে কি? হাফ। আর হাফ মানে তো হাফ, তার মানে এইটা সমান এইটা আমাদের লেখা জায়েজ আছে কি নাই? অবশ্যই আছে, তাই না? ঠিক তাই। তাহলে আমার প্রথম নাম্বার কাজ শেষ। এখন আসো 3 ফ্যাক্টরিয়াল সমান আমরা কি লিখতে পারি? 3 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 3 ইনটু 2 ইনটু 1। বুঝছো? তার মানে আমরা 3 ফ্যাক্টরিয়াল সমান এটা লিখতে পারি। তো 3 ফ্যাক্টরিয়াল সমান কি আমরা কখনোই এটা লিখতে পারি না? কেন না? দেখো এইটা ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল হিসাব করলে হয় কত? 6। 3 ফ্যাক্টরিয়াল হিসাব করলে হয় কত বাবা? 6। আর 2 এর উপর স্কয়ার মানে কি? 4। তাহলে দেখো তো এইটার এটা কি সমান? কখনোই না। কখনোই কি 6 সমান 4? কখনোই না। তো আমরা এটাকে কি লিখতে পারি বলো তো? 6 গ্রেটার দেন 4, তাই কি? তা আমরা লিখতে পারি 6 গ্রেটার দেন 4। এটা কি লিখতে পারি? পারি। এটা আমরা লিখতে পারি। এখন আসো অসমতার একটা রুলস আছে, বুঝছো? অসমতার রুলস। সে অসমতার রুলসটা কি একটু দেখাচ্ছি। যদি মনে করো a গ্রেটার দেন b হয়, a গ্রেটার দেন b হয়, তাহলে অসমতার রুলস বলে এটাকে যদি তুমি উল্টোকরণ করো, অর্থাৎ 1/a আর 1/b করো, উল্টোকরণ বা বিপরীতকরণ যদি করো, a গ্রেটার দেন b হয়, তাহলে যেটাকে তুমি উল্টোকরণ করো তাহলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন আছে গ্রেটার দেন, হয়ে যাবে লেস দেন। ক্লিয়ার? ক্লিয়ার কি আমি তোমাদেরকে কি বলছি? দেখো এখন আছে a গ্রেটার দেন b, যদি আমরা এটাকে উল্টোকরণ করি তাহলে চিহ্ন হবে পরিবর্তন। এখন আছে a এর দিকে গ্রেটার দেন, দেন এটা হবে লেস দেন হয়ে যাবে, মানে অর্থাৎ চিহ্নটা উল্টে যাবে। আগে যদি থাকে এরকম হবে এরকম, বুঝছো? আর আগে যদি থাকে এরকম হবে এরকম। ক্লিয়ার? এতটুকু এতটুকু ক্লিয়ার আশা করি। দেন এখন আসো তাহলে আমরা অতএব লিখতে পারি কি পারি না দেখো তো? 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এই দিকে ছিল আগে গ্রেটার দেন, এখন কি হবে? লেস দেন 1 ডিভাইডেড 2 এর উপর স্কয়ার। এটা কি লিখতে পারি? অবশ্যই পারি। যেমনটা লিখছি এইটা ঠিক তেমনি এটা লিখলাম। আগে যেমন a গ্রেটার দেন b ছিল, দেন উল্টোকরণ করার পর চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। দেখো আগে এই দিকে চিহ্ন ছিল, এখন এই দিকে হয়ে গেছে। তো এতটুকু ক্লিয়ার তোমাদের? অবশ্যই ক্লিয়ার এতটুকু। দেন পরের লাইনে আসো, দেন পরের লাইনে আসো। দেন আমরা এখন কত বলবো বলতো? 4 ফ্যাক্টরিয়াল হিসাব করব। দেন আমরা এখন হিসাব করব হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। তো 4 ফ্যাক্টরিয়াল যখন হিসাব করব তাহলে 4 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল কত? 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। 3 এর 4 12, 12 দুগুণে 24। তার মানে এই ক্যালকুলেশনটা করলে হয় 24, অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল হিসাব করলে হয় 24। তাহলে আমি যদি এখানে 2 এর উপর কিউব দেই, দেখো 2 এর উপর কিউব দেই, 2 এর উপর কিউব মানে কি বলতো? 2 এর উপর কিউব মানে কি? 8। তো 8 কখনোই কি 24 আর 8 সমান? কখনোই না। অবশ্যই 24 বড় হবে 8 এর চেয়ে। তার মানে এখানে কোন চিহ্ন হবে? এরকম চিহ্ন, তাই কিনা? অবশ্যই তাই। তো এখন যদি আমরা এটাকে উল্টোকরণ করি
বা বিপরীতকরণ করি তাহলে কি হবে দেখো। অতএব আমরা 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল করলাম, দেন আমরা কি করব 1 ডিভাইডেড 2 পাওয়ার কিউব করলাম, দেন আগে ছিল এই দিকে চিহ্ন, তার মানে এখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন হয়ে যাবে কত বিপরীত, তার মানে এরকম হবে। হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। দেন আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপটা কি দেখো, আমরা 5 ফ্যাক্টোরিয়াল হিসাব করব। 5 ফ্যাক্টোরিয়াল হিসাব করলাম। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাই কি না? এইটা অবশ্যই 2 এর উপর 4 যদি দেই আমরা, তাহলে অবশ্যই এইটা এর চেয়ে বড় হবে কি হবে না? দেখো এটা হিসাব করলে কত হয়, 4 এ 5 20, তারপরে 3 20 কত হয় 60, 60 দুগুণে কত হয় 120, আর এইটা হিসাব করলে কত হয় বলতো, 2 হচ্ছে 4টা, তার মানে 2 4টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এইটা বড় হবে না এইটা বড় হবে? অবশ্যই এইটা বড়, তার মানে এখানে আমি কি চিহ্ন দেব, গ্রেটার দেন চিহ্ন দেব। যখন আবার আমরা উল্টোকরণ করব, অর্থাৎ অতএব দিয়ে উল্টোকরণ করব, অর্থাৎ 1 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল আর এখানে দেব 1 ডিভাইডেড 2 পাওয়ার 4, তখন কি হবে বলতো, চিহ্ন উল্টে যাবে। চিহ্ন উল্টে আগে ছিল এইদিকে, এখন হবে কোন দিকে, এইদিকে, তাই কিনা? তো আমরা অনুরূপ ভাবে লিখবো, অনুরূপ ভাবে, বাকিগুলো আর করলাম না, অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে কি বলতো, অনুরূপ ভাবে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 6 ফ্যাক্টোরিয়াল লেস দেন 1 ডিভাইডেড 2 পাওয়ার 5, তাই কি না? তারপরে 1 ডিভাইডেড 7 ফ্যাক্টোরিয়াল লেস দেন 1 ডিভাইডেড 2 পাওয়ার 6। তো এইরকম করে চলতেই থাকবে কি থাকবে, অবশ্যই এরকম করে চলতেই থাকবে, এরকম করে চলতেই থাকবে। তো এইটা আমার প্রমাণের ক্ষেত্রে লাগবে, এইটুকু তথ্য আমার প্রমাণের ক্ষেত্রে লাগবে, ক্লিয়ার এতটুকু? এইটুকু তথ্য আমার প্রমাণের ক্ষেত্রে লাগবে। এখন আসো, তো আমরা যেন কি পড়ছিলাম, ই ইজ ইকুয়াল বলতো, তো আমরা পড়ছিলাম, এটা একটু দাগ দিয়ে দিই, আমরা পড়ছিলাম যে ই ইজ ইকুয়াল 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, তাই কিনা? দেন আমরা পড়ছিলাম 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত, মনে করলাম ইনফিনিটি পর্যন্ত চাইলাম। দেখো তো আমরা একটা লিখবো, এবার এটা কি লেখা জায়েজ আছে কিনা তোমরা জাস্ট এতটুকু বলবা। হ্যাঁ, তোমরা জাস্ট এতটুকু বলবা যে আমি এখন যে লিখবো এটাকে জায়েজ আছে কিনা। তো এইটা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন কি চিহ্ন দিলাম আমি এখন, গ্রেটার দেন, গ্রেটার দেন চিহ্ন দিলাম। দেন আমি লিখবো 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড 2 পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড 2 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 পাওয়ার কিউব প্লাস 1 ডিভাইডেড 2 পাওয়ার 4 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। দেখো তো এই আমার কি লেখা জায়েজ আছে কিনা, এতটুকু বল তোমরা, যে আমি যে এই ইয়াটা লিখলাম এটা কি জায়েজ আছে কিনা, আমি যে এই বিন্যাসটা লিখলাম এটা কি জায়েজ আছে। দেখো আমরা মিলাই জায়েজ আছে কিনা। তো মনে করো আমি একটা পাল্লা কল্পনা করলাম, কি কল্পনা করব আমি, পাল্লা, যেইটা, তো এইটা হচ্ছে প্রথম ধারা, প্রথম ধারাটা, এটা হচ্ছে প্রথম ধারা, আর এইটা হচ্ছে এই দিকের ধারা, দ্বিতীয় ধারা, এটা হচ্ছে তৃতীয় ধারা। দেখতেছি এই দুইটা কি আসলে সমান, না গ্রেটার দেন না লেস দেন, কোনটা হবে আমি তো জানি না, তাই না? তো প্রথমে হিসাব করো, এইখানে 1 আছে, এইখানে 1 আছে, এখানেও দেখো 1 আছে, আছে কিনা, তার মানে এখন তারা ব্যালেন্স অবস্থায় আছে। প্রথমে তারা ব্যালেন্স অবস্থায় আছে, প্রথম পদ হিসাব করলে এখানেও 1 এখানেও 1, তার মানে দুই দিকে সমান আছে। দ্বিতীয় পদ হিসাব করো, 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, এখানেও আছে কি 1, তার মানে 2 নাম্বার পদ বিবেচনা করলে তারাও কি আছে অবস্থায় বলতো, ইকুয়াল অবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। এখন আসো 3 নাম্বার পদ, 3 নাম্বার পদ দেখো এখানে আছে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো 1 ডিভাইডেড 2, তার মানে এটা সমান এটা লেখা যায় কি যায় না,
যায়। তার মানে দেখো এখানে 1/2 ফ্যাক্টরিয়াল মানে 1/2, এখানে 1/2 পাওয়ার 1 মানে কি 1/2ই হয়। তার মানে প্রথম তিনটা পদ যদি আমি বিশ্লেষণ করি, এই তিনটা আর এই তিনটা সমান, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার মানে এই ধারার এই তিনটা পদ, এই ধারার এই তিনটা পদ সমান। যদি সমান হয় তার মানে প্রথম তিনটা পদ সমান, তার মানে এরা এখন ব্যালেন্স অবস্থায় আছে, তাই কিনা? এরা এখন প্রথম তিনটা পদ পর্যন্ত এরা কি অবস্থায় ছিল? ব্যালেন্স অবস্থায় ছিল। এখন আসো চতুর্থ পদ। চতুর্থ পদ দেখো তো এখানে কি বলতেছে 1/3 ফ্যাক্টরিয়াল। চতুর্থ পদ বলতেছে 1/3 ফ্যাক্টরিয়াল, আর এখানকার চতুর্থ পদ বলতেছে 1/2 এর উপর স্কয়ার। তাহলে দেখো এইটার এটা কি সমান? না, এটা সমান না। আমরা এটা প্রমাণ করি এইখানে, দেখো কোথায় জানো, এই যে দেখো 1/3 ফ্যাক্টরিয়াল আর 1/2 স্কয়ার, এটার মধ্যে কি সম্পর্ক? দেখো 1/3 ফ্যাক্টরিয়ালের চেয়ে 1/2 স্কয়ার বড়। তার মানে কি? তাহলে দেখো তো কে লিড নিল, কে লিড নিল? দেখো 1/3 ফ্যাক্টরিয়ালের চেয়ে 1/2 স্কয়ার বড়। তার মানে যদি বড় হয়, এইটা যদি বড় হয় তাহলে একটু লিড নেবে না? এটা একটু লিড নিল, অল্প একটু লিড নিল। দেন আসো পরেরটাই 1/4 ফ্যাক্টরিয়াল। 1/4 ফ্যাক্টরিয়াল বড় না 1/2 এর উপর কিউব বড়? দেখো প্রথম চারটা তো হিসাব করা শেষ, প্রথম চারটা হিসাব করা শেষ। এখন আসে পঞ্চম। পঞ্চম হয়ে আছে 1/4 ফ্যাক্টরিয়াল, 1/4 ফ্যাক্টরিয়াল, আর এখানে আছে কি 1/2 পাওয়ার কিউব, তাই কিনা? তাহলে দেখো তো এইটার এটার মধ্যে সম্পর্ক কি প্রমাণ করছি আমরা? 1/4 ফ্যাক্টরিয়াল চেয়ে 1/2 পাওয়ার কিউব বড়, তার মানে এটা বড়। তাহলে দেখো তো প্রথম ধারার চেয়ে আবারও দ্বিতীয় ধারাটা লিড নিল কি নিল না? অবশ্যই লিড নিল, তার মানে আবারও লিড নিল। দেন এখানে আরেকটা বাড়াই দিই, হ্যাঁ 1/5 ফ্যাক্টরিয়াল করি। দেখেন আসো 1/5 ফ্যাক্টরিয়াল এর চেয়ে 1/2 পাওয়ার 4 বড় কি বড় না? দেখো আমরা এখানে প্রমাণ করছি 1/5 ফ্যাক্টরিয়াল এর চেয়ে অবশ্যই 1/2 পাওয়ার 4 বড়। যেইটা এই দিকে যেটা থাকবে অবশ্যই এটা বড়, যেদিকে হা করা থাকবে ওইটা বড়, বুঝছো? এটা তো বাচ্চা ছেলে না তোমরা, যে আবারকে বুঝাইতে হবে এগুলো জিনিস, এগুলো তো বোঝানোর জিনিস না, এগুলো তো জানা দরকার তোমাদের, বুঝছো? তার মানে 1/5 ফ্যাক্টরিয়াল চেয়ে অবশ্যই 1/2 পাওয়ার 4 বড়। তার মানে কি? আমরা এই পদটা পর্যন্ত হিসাব করে দেখলাম দ্বিতীয় ধারাটা লিড নিচ্ছে। তার মানে এরকম করে আমরা যত এইদিকে যাব আমার দ্বিতীয় ধারাটা তত বেশি হবে। জাস্ট প্রথম তিনটা পদ এখানে সমান, এখানে সমান, বাকিগুলো পদ যত এদিকে যাবে তত কি হবে বলতো? লিড নেওয়া শুরু করবে দ্বিতীয় ধারাটা। তার মানে আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। কি বলতে পারি? যে এই ধারার চেয়ে এই ধারাটার মান বেশি হবে। হবে কি হবে না? এখানে তো বুঝাইলাম তোমাকে পাল্লা দিয়ে যে এইটা লিড নিচ্ছে, এটা বেশি হওয়ার কারণে বারবার লিড নিচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে প্রথম ধারার চেয়ে দ্বিতীয় ধারাটা বেশি। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে বলো তো একটু। অবশ্যই এতটুকু ক্লিয়ার, অবশ্যই এতটুকু তোমাদের ক্লিয়ার হওয়ারই কথা। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে দেখো, তাহলে আমরা এখানে দেখলাম তো এইটা আমরা জাস্ট এখানে বোঝানোর জন্য লিখছি, বুঝছো? এখন আমরা এইটা সমান কি লিখতে পারি দেখো তো। এইটা দেখো তো কিসের সূত্র হয়েছে? এইটা কিসের সূত্র হয়েছে দেখো। এইটা হচ্ছে ই এর সূত্র। কিসের সূত্র বলছে? এইটা ই এর সূত্র। দেখো ই এর সূত্র কি? 1 + 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টরিয়াল প্লাস 1/5 ফ্যাক্টরিয়াল, চলতেই থাকবে। তার মানে এইটা কিসের সূত্র বলতো? ই এর সূত্র। এইটা হচ্ছে ই এর সূত্র। তার মানে এইটা পুরোটা সমান, এইটা পুরোটা সমান আমি ই লিখতে পারি কি পারি না? অবশ্যই লিখতে পারি। এইটা পুরোটা সমান আমি ই লিখতে পারি। তো এইটা পুরোটা সমান আমি ই লিখলাম। দেন এখানে কি চিহ্ন আছে? গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন দিলাম। দেখো এখন আমি এইটা যোগ করব, যোগ করে কত পাই এটা দেখতে হবে আমাকে। এটা যোগ করে আমি কত পাই এটা দেখতে হবে। তাহলে আসো মিলাই। তো দেখো তো এইটা পুরোটাই নিলে কোনো কি ধারা হয়? না। এইটা যখন আমি পুরোটাই নিব তখন কোনো ধারা হয় না। কিন্তু দেখো আমি যদি 1 প্লাস 1 প্লাস 1/2 পাওয়ার 1 প্লাস 1/2 এর উপর স্কয়ার প্লাস 1/2 এর উপর কিউব প্লাস 1/2 পাওয়ার 4, এইটা নিলে কোনো ধারা হয়? হয় না। যখন আমি ওয়ানটাকে বের করে নিব, ওয়ানটাকে বের করে নিলাম, ওয়ানটাকে যখন আমি কি করলাম বের করে নিলাম, তখন দেখো তো ধারা হয় কিনা? ধারা হয়। তখন কি হয়? ধারা হয় কিনা দেখো।
দেখো আমি আগের লাইন আর পরের লাইন মিলে কি মিলে না, আগের লাইনে 1 ছিল, এখানে 1 আছে, এখানে 1 ছিল, এখানে 1 আছে, জাস্ট আমি কি করলাম এইখান থেকে আরেকটা ধারা সৃষ্টি করে দিলাম। কারণ ধারা কেন সৃষ্টি করলাম দেখো, আগেরটা তো একটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে না, আগেরটা তো ধারা হচ্ছে না, কেন হচ্ছে না দেখো তো, এইখান থেকে এইটা বিয়োগ করলে কত হয়, 0 হয়, আবার এইখান থেকে এইটা বিয়োগ করলে কি 0 হয়, হয় না, আবার এইখান থেকে এইটা ভাগ করলে কত হয়, 1 হয়, আবার এইখান থেকে এইটা ভাগ করলে কি 1 হয়, হয় না। তাই কারণে আমি কি করলাম, এই 1টাকে আলাদা করে নিলাম, এই 1টাকে আলাদা। এখন দেখো তো এইটা ধারা হয় কিনা, ধারা হয়, ধারা হয়। কি ধারা হয় বলতো, গুণোত্তর ধারা হয়। কেমনে দেখো, আমি যদি পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ দেই, পরবর্তী পদ হচ্ছে 1 ভাগ 2, পূর্ববর্তী পদ হচ্ছে 1, ক্যালকুলেশন করে কত পাবো আমি বলতো, হাফ পাবো, ক্যালকুলেশন করে পাবো আমি কত, হাফ। দেন আমি এইখান থেকে যদি এইটা ভাগ করি, আবার দেখো 1 ভাগ 2 এর উপর স্কয়ার ভাগ 1 ডিভাইডেড 2, দেখো তো এইটা ক্যালকুলেশন করো কত পাবো, হাফ পাবো। কেমনে, এখানে 1 ডিভাইডেড 2 দুইটা, এখানে 1 ডিভাইডেড 2 একটা, কাটাকাটি করলে এখানে 1/2 একটা থাকবে। তার মানে দেখো তো এইটা ধারাবাহিক হয় না, অবশ্যই এটা ধারা হয়। কি ধারা হয়, এটা গুণোত্তর ধারা হয়, এটা গুণোত্তর ধারা হয়। এটা যদি গুণোত্তর ধারা হয়, ধারাটার কি কোনো সীমা আছে, সীমা নাই, ধারাটার কোনো সীমা নাই। তো আমরা আরেকটা সূত্র তোমাদের কাছে শেখাচ্ছি, সূত্রটা কি জানো, যদি অসমিত মানে অসীমতক সমষ্টি নির্ণয় করতে হয়, বুঝছো, যখন দেখবো ধারাটার কোনো সীমা নাই, তাহলে আমি কি করব, অসীমতক সমষ্টি নির্ণয় করব। তো অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি জানো, সমষ্টি মানে কি যোগ, এই কারণে আমি এস দিলাম। এস কতটুকু পর্যন্ত নিব, আমি কত নম্বর পদ পর্যন্ত নিব আমি জানি, জানি না তো, তাই আমি এস ইনফিনিটি দিলাম, এস ইনফিনিটি দিলাম। তো এর সূত্র জানো কি জানো, এস ইনফিনিটি ইজ ইকুয়াল এ ডিভাইডেড 1 মাইনাস আর, এ ডিভাইডেড 1 মাইনাস আর, বুঝছো, এ ডিভাইডেড কি 1 মাইনাস আর। তাহলে এটা কি, এখানে এটা হচ্ছে ধারার প্রথম পদ। এখন বলো তো ধারার প্রথম পদ কোনটা, এই 1 না বাবা, ধারার প্রথম পদ এই 1 না, এই 1, বুঝছো, ধারার প্রথম পদ হচ্ছে এই 1, দ্বিতীয় পদ এইটা, তৃতীয় পদ এটা, চতুর্থ পদ এটা, পঞ্চম পদ এটা, বুঝছো। কেন এই 1টাকে বাদ দিলাম আমি, কারণ এই 1 সহ নিলে ধারা তো হবে না, কোনো ধারাই হবে না এটা, বুঝছো। এই কারণে আমি কি করলাম, এই 1 থেকে শুরু করছি। তাহলে এইটার এখন অসীমত, কতদূর পর্যন্ত গেছি, ইনফিনিটি পর্যন্ত, কোনো পদ সংখ্যা দেওয়া নাই যে এততম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করব, যার বিধায় আমি ধারাটা কি করলাম, অসীমতক সমষ্টি নির্ণয় করলাম। তো অসীমতক সমষ্টি নির্ণয় করার সূত্র কি, এস ইনফিনিটি ইজ ইকুয়াল এ ডিভাইডেড 1 মাইনাস আর। তো এটার মান কত জানো, এটার মান হচ্ছে তোমার প্রথম পদ 1 দিলাম, আর এখানে তো 1 থাকলোই, বিয়োগ আর মানে কি, রেশিও বা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কাকে বলে, পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। পরবর্তী পদ কি আছে 1 ডিভাইডেড 2, পূর্ববর্তী পদ কি 1, ক্যালকুলেশন করলে কত হয়, হাফ। তার মানে আর এর মান কত, এখানে হাফ, তাই কি না, ঠিক তাই। এখন আসো, এখানে 1 ঠিক আছে, তা বলো তো একের থেকে হাফ বাদ দিলে কত হয়, হাফই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একের থেকে হাফ বাদ দিলে কত হয়, হাফই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে দেখো এই 2টা উপরে যাবে অবশ্যই, তাই কি না, তাহলে এস ইনফিনিটি সমান আমি কত পাবো, 2 পাবো। জাস্ট আমি ক্যালকুলেশনটাকে ভাগ উল্টে গুণ করে দিচ্ছি। তার মানে ভাগ উল্টে গুণ করে দিলে কেমন হয় দেখো তো, 1 ঠিক থাকবে, গুণন এই 2 নিচের সংখ্যা উপরে যাবে, আর উপরের 1টা নিচে আসবে, জাস্ট ক্যালকুলেশন করলে কত হয়, জাস্ট 2 হয়, তাই কি না। তো এই ধারাটা সম্পূর্ণ অসীমতক সমষ্টি নির্ণয় করলে আমি আনসার পাবো হচ্ছে 2, জাস্ট 2। যদি 2 পাই, তাহলে আমি কি লিখতে পারি না, দেখো তো কি লিখতে পারি, এটা এদিকে সাইডে দেখাবা, তাহলে ই গ্রেটার দেন, সরি ই লেস দেন কত হবে দেখো তো, এইখানে 1 ছিল, আর এইটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে কি হবে, 2 হবে। তা 2 আর 1 কত হইল, 3, তাহলে ই লেস দেন 3 লেখা যাবে, অবশ্যই লেখা যাবে, বুঝছো কি এটা। দেখো এইটা ক্যালকুলেশন করে 1 পাইলাম, আর এই সম্পূর্ণ ধারাটা ক্যালকুলেশন করি আমি পেয়েছি 2, তার মানে 1 প্লাস 2, আর 1 প্লাস 2 মানে 3, তাহলে 3 এর চেয়ে ছোট হইলো না ই, অবশ্যই ছোট হইল। তাহলে আমরা প্রথমে প্রমাণ করছি কোথায়, প্রথমে প্রমাণ করছি এইটা, দ্বিতীয়ত প্রমাণ করলাম এইটা, তাহলে এই দুইটাকে যদি আমি একসাথে লিখি, তাহলে আমরা লিখতে পারবো না, ই
গ্রেটার দেন 2 অ্যান্ড লেস দেন 3 লিখতে পারি কি পারি না? অবশ্যই লিখতে পারি। এই যে আমার প্রমাণ হয়ে গেছে। তো এতটুকু ক্লিয়ার তোমাদের? এ নিয়ে তো কারো সন্দেহ না থাকারই কথা, যেভাবে তোমাদেরকে বোঝাইছি। বুঝছো? বুঝছো কি?